নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের এপিসোডে আমি আপনাদেরকে প্রথমেই নিয়ে যাব ভবানীপুরে। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার শেষ। অনেকে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন তৃণমূলের মালিক হতে চলেছেন। কিন্তু যে দৃশ্য গতকাল দেখা গেল ভবানীপুরে, সেই দৃশ্য দেখার পরে আমার মনে হয় যে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি দিল্লিতে এই মুহূর্তে রয়েছেন, তিনিও চিন্তিত থাকবেন এবং সাথে সাথে ভারতীয় জনতা পার্টি তারাও কিন্তু চিন্তিত থাকবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কিছুতেই এই কর্মী সমর্থকদেরকে সরানো যাচ্ছে না। ভবানীপুরে কি দৃশ্য দেখা গেল, ভবানীপুরের সেই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাতে কি ধরনের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমে দিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকেই বা গতকাল রাত্রে কি দৃশ্য ভেসে উঠলো, থাকবে সমস্ত কিছু আজকের এই এপিসোডে। আপনাদেরকে নিয়ে যাব মহুয়া মৈত্রর ব্যাপারে, যেটা গতকাল ঘটেছিল সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর এর উত্তরে মহুয়া মৈত্র তিনিও একটি ফেসবুক পোস্ট করেছেন। আমি আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করাবো এবং পানিহাটির যিনি বিধায়িকা রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ, ওনার স্বামী, তারা তো এখন শিরোনামে রয়েছে। গতকাল পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই যে ওনার স্বামীর এগেনস্টে ওই প্রণামী বাক্স চেয়ে পাঠানোর যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, তার প্রত্যুত্তরে তিনি একটি ভিডিও রেকর্ডিং প্রকাশ করেছেন। আর এই ভিডিওটি প্রকাশ হওয়ার পরেই এখন অনেকেই বলছেন যে রত্না দেবনাথ একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলতেন, সেই রত্না দেবনাথই আজকে প্রকাশ্যে থ্রেট দিচ্ছেন মানুষকে। হ্যাঁ, এমনটাই ঘটেছে এবং আমি ভিডিওতে দেখাবো যে সেই ঘটনাটা কি রয়েছে। এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব বিধানসভায়, কারণ বিধানসভায় গত পরশুদিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন পুলিশকে কেন্দ্র করে। তৃণমূল কংগ্রেসের শাসনে পুলিশকে টেবিলের তলায় লুকাতে হতো, কিন্তু বিজেপি তাদেরকে সুরক্ষা দেবে, সুরক্ষিত করবে পুলিশকে, এমনটাই তিনি ঘোষণা করেছিলেন। কিন্তু ছবি দেখা গেল একেবারে উল্টো। বিজেপির এক বিধায়ক কিভাবে প্রকাশ্যে মানুষের সামনে, জনগণের সামনে পুলিশকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, সেটাই ভেসে উঠলো গতকালের একটি ভিডিওতে। এছাড়াও আপনাদেরকে শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সমেত 10 জন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক তারা চলে গিয়েছেন দিল্লিতে এবং দিল্লিতে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বৈঠক রয়েছে। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সেগুলোও থাকবে আজকের এই এপিসোডে। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই এপিসোড। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন দেরি না করে আমরা ভবানীপুর থেকে শুরু করি। ভবানীপুরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেস কর্মীদের একটি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল, যেখানে মদন মিত্র থেকে শুরু করে একেবারে কুণাল ঘোষ তারা কিন্তু উপস্থিত ছিলেন, সেখানে বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় টেলিফোনের মাধ্যমেও বক্তৃতা দিয়েছেন। কিন্তু এ সবকিছুর ঊর্ধ্বে গতকাল যেটি নজর কেড়েছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যারা অনেকেই বলছেন যে একেবারে শেষ হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আর পতাকা ধরার কোনো লোক নেই, তাদের কাছে বড় চিন্তার বিষয়। বিশেষ করে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসকে যারা ভাঙার চেষ্টা করছেন, তাদের কাছে তো আরো বড় চিন্তার বিষয়। কারণ এই যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতে কিভাবে লোক ওই যে হলটি রয়েছে, ওই যে সভাকক্ষটি রয়েছে, সেই সভাকক্ষের মধ্যে একেবারে তিল ধারণের জায়গা নেই, সেটা লক্ষ্য করবেন। শুধু তাই নয়, সভাকক্ষের বাইরে কি পরিস্থিতি সেটাও আপনারা লক্ষ্য করবেন। দেখুন। আমাদের এই পরিস্থিতি যেন ঈশ্বরের আশীর্বাদ, নতুন করে আমরা দিদিকে চিনতে পেরেছি। আমরা আজকে আমার বলছি দিদিকে চাই আত্মস্বরে যাতে নামিয়ে দিব। আপনারা সকলে বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, আপনাদের অঞ্চলের অনেকেরই হ্যাঁ আমরাই থাকি। দেখলেন আপনারা, এত লোক কারা? তৃণমূল কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যত বড় বড় নামধারী লোক রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, তারা তো পগার পার, তারা দিল্লিতে এই সময় জ্ঞানেশ কুমারের সঙ্গে প্রতীক নেওয়ার জন্য মিটিং করছেন। এদিকে পড়ে রয়েছেন শুধু কুণাল ঘোষ এবং মদন মিত্র আর মমতা বন্দ্যোপাধ্যায়। তাতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ভবানীপুরের এই দৃশ্য। বাইরেটা দেখুন, বাইরেটা দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মনে হয় ক্ষমতায় রয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য দিতে আসবেন, এমনটাই এই ভিডিওতে লক্ষ্য করা গেল।
আর এই দৃশ্য শুধু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের জন্যই ক্ষতিকর নয়, ভারতীয় জনতা পার্টি একেবারে দিল্লির বিজেপি নেতৃত্ব যারা চাইছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ভেঙে দিতে, তার দলটাকে খণ্ড খণ্ড করে দিতে, তাদের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণে অশনি সংকেত। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে থাকবেন তার যে কর্মী সমর্থকগুলো সেখানেই থাকবেন, এই ভিডিও দেখলে এমনটাই বোঝা যাচ্ছে। আর এই ভিডিওটাই এখানেই শেষ নয়, এই যে কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি টেলিফোনের মাধ্যমে আপনারা শুনলেন সেখানে বক্তৃতা দিয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কর্মী সমর্থকরা পৌঁছে গেল যে তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটুখানি দেখতে পারেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মনোবল রয়েছে সেই মনোবলটাকেও এই কর্মী সমর্থকরা যাতে চাঙ্গা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এই কর্মী সমর্থকরা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে লাগলেন, দেখুন। আর এই কথা শুধু আমি বলছি না, আপনারা তো অনেকে বলতে পারেন, যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে থাকেন তারা অনেকেই বলতে পারেন যে দীপদা তৃণমূল কংগ্রেসের দালালি করছেন, এটা দেখাচ্ছেন। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়ে যাওয়া মিডিয়া, সেই পরিবর্তন হয়ে যাওয়া মিডিয়াও কিন্তু এটাকে উপেক্ষা করতে পারেননি গতকাল। দেখুন আপনাদের স্ক্রিনে কাটিং, এবং এই চ্যানেলটি নির্বাচনের আগে কাদের হয়ে কথা বলেছে বা এখনো কাদের হয়ে কথা বলে সেটা পশ্চিমবঙ্গের মানুষেরা জানেন কিন্তু। আর সেই চ্যানেলটি পর্যন্ত এই যে গতকালের সভাটি ছিল তারা উপেক্ষা করতে পারেনি, তারা নিজেদের চ্যানেলে এটা চালিয়েছে। তাই শুধু আমি নই, আজকে পশ্চিমবঙ্গের পরিবর্তন হয়ে যাওয়া মিডিয়াও কিন্তু এটাকে উপেক্ষা করতে পারেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কিন্তু যথেষ্টই গুড সাইন। আগামী দিনে 21শে জুলাই তিনি যদি কন্ডাক্ট করেন, সেখানে যে এই কর্মী সমর্থকদের ভিড় হবে সেটা এই প্রস্তুতি সভাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আমি আপনাদেরকে এরপরে শোনাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কারণ গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছেন তার বাড়িতে কালীঘাটের মধ্যে, ঠিক সেই সময়ই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন এবং কলকাতা বিমানবন্দরে 10 জন আরো বিদ্রোহী বিধায়ককে নিয়ে চলে গেলেন দিল্লিতে। দিল্লিতে কি রয়েছে, আজকে নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার, তার সঙ্গে তাদের আলাদা করে বৈঠক রয়েছে। তারা কিছুদিন আগে জ্ঞানেশ কুমারকে একটি চিঠি দিয়েছিলেন এবং অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পাঠিয়েছিলেন। জ্ঞানেশ কুমার আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং যখন আমি ভিডিওটি শুট করছি তখন হয়তো তাদের সঙ্গে মিটিং চলছে। কিন্তু মিটিং এ যাওয়ার আগে কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। আজকে কি জন্য দিল্লি যাচ্ছেন, কতজন যাচ্ছেন আপনারা? আমাদের কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। দাবি জানাবেন? সেটা তো সংবাদ মাধ্যমকে বলবো না, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা আমরা এই আসল নকল এগুলোর মধ্যে এগুলো আপনাদের প্রেরোগেটিভ। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে, সেজন্য আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যে বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে, আমরা সেটা জানাবো। শুনলেন, উনি বলতে চাইছেন না যে কেন ঠিক নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা 10 জন ডেলিগেটস, কিন্তু অনেকেই ধারণা করেছেন যে কিছুদিন আগে এই যে তৃণমূল কংগ্রেসের সিম্বল রয়েছে, তহবিল রয়েছে, সেটা দাবি জানানোর জন্যই নির্বাচন কমিশনের কাছে এরা চিঠি দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তারা দেখা করতে যাচ্ছেন। কিন্তু এটা যদি হয়েও যায়, সত্যি করে যদি এমনটাই হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল কংগ্রেসের লোগো কিংবা তৃণমূল কংগ্রেসের তহবিল তুলে দেওয়া হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই নামটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ব্যবহার করে, তাহলে অনেক মানুষ বলছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যে ব্যক্তির হাতে তৃণমূল কংগ্রেসের লোগো থাকবে, একটা পলিটিক্যাল পার্টি থাকবে কিংবা একটা তহবিল থাকবে, কিন্তু কর্মী সমর্থক থাকবে না। কারণ আপনারা ভবানীপুরের এই সভাটা একটু আগেই দেখলেন, এই যে সভায় ভিড় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায়, তাতে যদি এই ধরনের কর্মী সমর্থক হয়, এই কর্মী সমর্থক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টোটাল যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীর সকলে মিলেও কি করতে পারবে? এটাই আজকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রশ্ন। তাই দেখা যাক নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার তারা কি ভূমিকা পালন করেন, আসল তৃণমূল হিসাবে লোগো কাদের হাতে তুলে দেন। কিন্তু যেটাই ঘটে যাক,
একটা কথা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার নতুন লোগোই সৃষ্টি করেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের সঙ্গেই মিলে যান, এই যে মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের অগণিত সমর্থক যারা সামনে এখন আসছে কিংবা এর থেকেও অনেক বেশি মানুষ হয়তো এখন ভয়ে পিছিয়ে রয়েছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। এটা কার্যত এক প্রকার যারা রাজনীতি বোঝেন না তারাও বুঝতে পারছেন। আসুন এরপর আমরা মহুয়া মৈত্রের ঘটনার দিকে নজর রাখি। কাল তো আপনাদেরকে এই বিষয়ে এপিসোড আমি রাতে দেখিয়েছিলাম, কিন্তু এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি কি বলেছেন সেটা গতকাল শোনানো হয়নি। শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি, ওনাকে যখন মিডিয়ার তরফ থেকে প্রশ্ন করা হয় যে মহুয়া মৈত্রের সঙ্গে যে ঘটনাটি ঘটলো এর সঙ্গে কারা জড়িত, শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি বললেন যে এর সঙ্গে বিজেপি জড়িত নয়, বিজেপির এটা কালচার নয়। তিনি ইঙ্গিত করলেন যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বেরই সম্ভবত এটা একটা ঝামেলা এবং 25 এবং 75-এর যে ভাগ বটোয়ারা তৃণমূল কংগ্রেসে হতো তাদের মধ্যেই একটা আগ্রাসনের শিকার হয়েছেন এই মহুয়া মৈত্র। আমি শোনাবো কি বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। মহুয়া মৈত্র ফেসবুকে লাইভ করছেন, করে বলছেন যে আমি বেরোতে পারছি না, আমাকে মিটিং করতে দেওয়া হচ্ছে না, বিজেপি আমার উপর পচা ডিম আর পচা বেগুন ছুটছে। বিজেপির কোনো এজেন্ডায় কোনো পচা ডিম, কোনো বেগুন, কোনো ঝিঙে নেই। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের 75-25-এর ভাগের এখানে বিচ্যুতি রয়েছে। যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশের। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? যারা বসে আঁকো প্রতিযোগিতায় গিয়ে হাসি হাসি মুখ নিয়ে বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতেন, রাজনীতির দারিদ্র্য ঢাকবার জন্য যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন, তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন তারা কোথায়? তারা কেন নামছেন না? তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলকে মারছে। বিজেপির কোনো কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। শুনলেন বিজেপির রাজ্য সভাপতি। গতকাল মহুয়া মৈত্রের সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটি রয়েছে সেটার প্রতি তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই চলছে, এটাই তিনি ইঙ্গিত করতে চাইলেন এবং এটাও তিনি বললেন যে যদি এর মধ্যে বিজেপি যুক্ত থাকে তাহলে নাম দিন, আমি এর এগেনস্টে ব্যবস্থা নেব। আর এরপরেই মহুয়া মৈত্র তিনি ফেসবুক প্রোফাইলে একটি লিস্ট জারি করেছেন, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে পরিষ্কার অর্থে বেশ কিছু মানুষের নাম দেওয়া হয়েছে, কার্যত 19টা নাম রয়েছে। এই 19 জনের নাম তিনি প্রকাশ করেছেন। এবারে এই 19 জনের নাম ধরে শ্রমিক ভট্টাচার্য মহাশয় আদৌ কি গ্রেপ্তার করাবেন এই ব্যক্তিগুলোকে সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু শ্রমিক বাবু যে কথাটি বললেন যে এটার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এটা একেবারেই মিথ্যা প্রমাণ হয়ে গেল একটা ভিডিও ফুটেজে। কারণ একটি ভিডিও ফুটেজ গতকাল প্রকাশ হয়েছিল যেখানে আমরা দেখতে পেলাম মহুয়া মৈত্রের সঙ্গে এই যে ঘটনাটি ঘটেছে তাতে বিজেপির কর্মী সমর্থকরা পতাকা নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং পতাকা নাড়ছেন। আপনাদের স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি আমি চালিয়ে রেখেছি। এবং শুধু তাই নয়, গতকাল বিজেপির একজন নির্বাচনী এজেন্ট এই ঘটনাটি যখন চলছে সেখানে প্রেস বিবৃতি দিচ্ছেন, এমন একটি ভিডিও প্রকাশ হয়েছে। আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো এবং মাননীয় শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি মহাশয় তিনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অতি সহজেই চিহ্নিত করতে পারবেন যে এরা তৃণমূল কংগ্রেসের লোক নাকি বিজেপির লোক। আর যদি এরা বিজেপিরই লোক হয়ে থাকে তাহলে শ্রমিক ভট্টাচার্য মহাশয় তিনি যেভাবে বললেন যে আমাদের কাছে নাম পাঠান, আমরা ব্যবস্থা নেব, আশা করি এই ভিডিওতে উনি পরিষ্কার সেটা বুঝতে পেরে যাবেন। দেখুন। এই দেখো বন্ধুরা, সব মানুষজন আজ নদিয়ার পলাশীর বিধায়ক আলিফা ফতেমাকে মূর্তি শুয়াইছে। এই দেখো আর হোটেল গিরাবে, দেখো তোমরা তাকে বিয়ে করেছে। কিসের জন্য বিয়ে করলো বাঙালিকে? যদিও বড় বাঙালি হয়ে থাকে, যারা কাঠের গলা নিয়ে ভাতা নিতে যায় তারা যদি বাঙালি, তারা যদি লজ্জা বোধ করে, ইনার কেন লজ্জা নয় যে ইনি বাঙালি হয়ে কেন উড়িয়ার লোককে বিয়ে করলো? উনি যে কারণে বিয়ে করেছেন, একটা মানুষ বিয়ে যে কারণে করে সেই সাধ্য উনার মিটবে না। উনি টাকাকে বিয়ে করেছেন, 6,500 কোটি টাকার মালিক, তাকে বিয়ে করেছেন, উনার লজ্জা হওয়া উচিত। উনি এখনো কেন ঘরের মধ্যে আছেন? উনাকে বের করে জুতোর মালা পরিয়ে এখান থেকে বিদায় করা হোক। উনি আর অসাম্প্রদায়িক লোকেদের সঙ্গে উনি থাকেন, সংগঠনের সঙ্গে জড়িয়ে আছেন। ওনাকে মানুষের উচিত আর জোরে জোরে মারণ আরো মারা উচিত, ডিম ছুঁড়ে মারা উচিত। একদম বাজে নোংরা মহিলা। ডিম ছুটছে আলিফা মূর্তি শুচে আজ। আলিফা কই গো মূর্তি সব? কতক্ষণ উনি এখানে থাকবেন, ততক্ষণ আমাদের ভাইরা বিক্ষোভ দেখাবেন। আমার নাম কালিদাস পাল, আমার বাড়ি জামালপুর। আমি বিজেপির কাউন্টিং এজেন্ট ছিলাম। আমি সত্যব্রত মুখার্জি ঝুলুবাবুর সঙ্গে কৃষ্ণনগরে
এই ভিডিওটি যিনি করছেন তিনি হয়তো জানেন না যে এই বাড়িটির ভেতরে মহুয়া মৈত্রও ছিলেন। তিনি পলাশীর বিধায়িকার নাম নিচ্ছেন, আপনারা শুনলেন, এবং একটি নোংরা ভাষাও তিনি প্রয়োগ করছেন এক মহিলার সম্বন্ধে, সেটাও আপনারা শুনলেন। কিন্তু এই ভিডিও যিনি করেছেন তিনি জানতেন না যে ভেতরে হয়তো মহুয়া মৈত্র রয়েছে, তাহলে হয়তো মহুয়া মৈত্রর নামটাও নিতেন। কিন্তু আপনারা ওই ভিডিওটি আবার গিয়ে দেখতে পারেন, সেই ভিডিওতে যে বাড়িটি রয়েছে, যে ধাবাটি রয়েছে, এটা সেই জায়গা যে জায়গায় মহুয়া মৈত্র গতকাল ছিলেন এবং মিটিং করেছিলেন এবং লাইভ টেলিকাস্ট করেছিলেন। আর এই ভিডিওতেই আপনারা দেখতে পেলেন একজন বক্তব্য রাখছেন যিনি প্রকাশ্যে দাবি করছেন যে তিনি বিজেপির এজেন্ট ছিলেন। অর্থাৎ এই যে আমাদের বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি যেভাবে বললেন যে এটাতে বিজেপির কোনো যোগ নেই, বিজেপির এটা সংস্কৃতি হতে পারে না, এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে করেছে, সেটা কিন্তু এই ভিডিও থেকে একেবারে খারিজ করে দেওয়া যায়। পরিষ্কার প্রমাণিত একজন ব্যক্তি নিজেকে বিজেপির এজেন্ট দাবি করছেন এবং তিনি সেই জায়গায় উপস্থিত এবং এই ঘটনাগুলোতে মদত দিচ্ছেন। আর এ সমস্ত কিছু প্রকাশ হওয়ার পরে এখন দেখার রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক বাবু এই বিষয়ে কতটা পদক্ষেপ গ্রহণ করেন, এমনকি মহুয়া মৈত্র যে নামগুলো দিয়েছেন সেই নামগুলোর এগেনস্টেই বা রাজ্যের প্রশাসন কতটা পদক্ষেপ গ্রহণ করেন। আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব পানিহাটিতে। পানিহাটি এখন দুদিন ধরে কিন্তু চর্চার মধ্যে রয়েছে, কারণ সেখানকার বিধায়িকা রত্না দেবনাথ তিনি নিজের মেয়ের জাস্টিসটা ভুলে গিয়েছেন, এমনটাই অনেকে এখন বলছেন। এবং অনেকে বলছেন তাঁর স্বামী নাকি এখন প্রণামী বাক্সের দিকে নজর দিয়েছেন। একটি ভাইরাল কল রেকর্ডিং প্রকাশ হয়েছিল, আমি আপনাদেরকে গত পরশুদিন শুনিয়েছিলাম, যেখানে সন্ময় বন্দ্যোপাধ্যায় এবং পানিহাটির এক মন্দিরের সেবায়েতের কনভারসেশন ছিল, কথোপকথন ছিল। আর সেখানে পানিহাটির বিধায়িকার স্বামী শেখর দেবনাথ ওই মন্দিরে গিয়ে প্রণামী বাক্সের দাবি জানিয়েছিলেন, এটাই আপনারা শুনতে পেয়েছিলেন। আর এই ঘটনার পরেই পানিহাটির বিধায়িকা রত্না দেবনাথ তিনি নড়ে চড়ে বসেছেন এবং একটি ভিডিও গতকাল প্রকাশ করেছেন। যদিও যে ভিডিওটি গতকাল তিনি প্রকাশ করেছেন সেটা কে লিখে দিয়েছে এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছেন, কারণ তিনি তার মনের কথা বলছেন না, তিনি প্রকাশ্যে ভিডিও করে একটি কাগজ দেখে দেখে পড়ে নিজের বক্তব্য পেশ করছেন। কিন্তু সে কাগজ দেখে পড়ুক এবং মনের কথাই বলুক, রত্না দেবী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে থ্রেট কালচারের কথা বলতেন, আর এই ভিডিওতে তিনি নিজেই থ্রেট কালচার করছেন এমনটাই দেখা গেল। আমি প্রথমে আপনাদেরকে শোনাবো সেই ভিডিওর বক্তব্য এবং সেই ভিডিওর বক্তব্যের শেষের লাইনটা আপনারা শুনবেন, সেখানে কিভাবে রত্না দেবী এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ঠিকানা পরিবর্তন করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। দেখুন। অর্থলোক আমার যদি থাকতো তাহলে আমার বিজেপির পতাকাই ধরতে হতো না। মমতা কোটি টাকা আমাকে অফার করেছিলেন। মন্দিরের অর্থ মন্দিরের উন্নয়নের জন্য ব্যবহার হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মন্দিরের টাকা সরকারি সংস্থার নজরদারিতে একটি ট্রাস্টি জমা রাখা হবে এবং পুরোহিত সেই ট্রাস্টের অংশ হবেন মাত্র। মন্দিরের পুরোহিতের গাত্রদাহের কারণ সে এবং তার তৃণমূলের বাবারা বিগত দিনের মতো আর টাকার ভাগ বসাতে পারছেও না। টাকার বাড়িতে আনার দাবি সর্বৈবই মিথ্যা। মন্দিরের টাকা লুটের স্বপ্নে যারা এত বড় মিথ্যের সাহস জুগিয়েছে তাদের স্বপ্নে জল ঢালতে আমি এসডিওকে জানিয়েছি মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করে মন্দির উন্নয়নের জন্য সব টাকা হিসেব করে ট্রাস্টে জমা পড়বে। লুটোত্রাস বন্ধ করতে কথার অপব্যাখ্যা করে আমার স্বামীকে জড়িয়ে ষড়যন্ত্র করেও ভয় দেখিয়ে আমাকে প্রতিবাদ থেকে সরানো যাবে না। আমার মতো সেও তার মেয়েকে হারিয়েছে, আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি আমার স্বামীও মেয়েকে হারিয়েছে, তাই এমন কাজ করতে তারও বাধ্য। কাকিমা ভালোর ভালো, খারাপের খুব খারাপ, আমার সেই রূপটা না দেখানোই ভালো। আমার অফিসিয়াল টিম বা আমার পরিবারের দিকে কাদা ছোড়া বা থ্রেট করা এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। এগুলো থেকে বিরত না থাকলে বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আজ থেকে 5 মাস 6 মাস 7 মাস আগে এই ভদ্রমহিলাই থ্রেট কালচারের বিরুদ্ধে কথা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের মধ্যে থ্রেট কালচার চালান এবং তার মেয়েও নাকি থ্রেট কালচারের শিকার। আর আজকে তিনি যখন সরকারে বসেছেন তিনি থ্রেট কালচার চালাচ্ছেন। তিনি একটি পেপার পড়ছেন, সম্ভবত এটা বিজেপির দপ্তর থেকে লিখে দেওয়া হয়েছে বা তার কোনো ঘনিষ্ঠজন লিখে দিয়েছে বা কোনো আইনজীবী লিখে দিয়েছে কিনা সে বিষয়ে আমার কাছে কোনো রকম তথ্য নেই। কিন্তু তিনি যে বক্তব্যটা পড়ছেন সেই বক্তব্যটা পড়ার সময় তিনি তো কানে শুনতে পাচ্ছেন যে এখানে একটা থ্রেট কালচার প্রতিষ্ঠা হচ্ছে। এখানে তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত কাকিমা ভালোর ভালো, কিন্তু আগামী দিনে তাদের ঠিকানা পরিবর্তন হয়ে যেতে পারে। অর্থাৎ প্রকাশ্যে কোনো মানুষকে বাড়ি ছাড়া ভিটে ছাড়া করে দেব এমনটাই তিনি হুমকি দিচ্ছেন। আর এই রত্না দেবী একসময় থ্রেট কালচারের বিরুদ্ধে ভোট চেয়ে বেড়াচ্ছিলেন সাধারণ মানুষের কাছে। তিনি বলেছিলেন তার মেয়ের জাস্টিসটাই প্রধান লক্ষ্য, আর আজকে তিনি জাস্টিস ভুলে গিয়ে কোথায় মন্দিরের প্রণামী বাক্স, কোথায় কে থ্রেট কালচার, এই সমস্ত বিষয়ে ঢুকে যাওয়ার জন্য জনগণ কিন্তু রত্না দেবীকে আজকে আর সহানুভূতির চোখে দেখছে না, এমনটাই বিভিন্ন কমেন্ট সেকশন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে।
তাই আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে, এই রত্নাদেবী কাকিমাদের জন্য সারা পশ্চিমবঙ্গ রাত জেগেছিল, প্রত্যেকটা মানুষ তার মেয়ের বিচারের জন্য এই ভদ্রমহিলার হাত ধরেছিলেন, চোখের জল মুছিয়ে দিয়েছিলেন। আজকে রত্নাদেবীর এক অন্য রূপ ভেসে আসছে। তিনি পলিটিশিয়ান হতে চাইছেন, কিন্তু তাকে পলিটিক্সে দেখার জন্য কেউ ভোট দেননি। তার মেয়ের ন্যায় বিচার যাতে ঠিক মতো হয় সেই জন্যই তাকে আজকে হয়তো মানুষ ক্ষমতায় বসিয়েছিলেন, কিন্তু তার স্বামীর নাম উঠছে মন্দিরের প্রণামী বাক্সের ক্ষেত্রে। এবং রত্নাদেবী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থ্রেট কালচারের এগেনস্টে কথা বলে নিজেই থ্রেট কালচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, যেটার বিষয়ে কিন্তু আজকে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু নিন্দার ঝড় উঠছে এই দেবনাথ পরিবারকে কেন্দ্র করে। আসুন এরপরে আপনাদেরকে কানলাতে নিয়ে যাই। পূর্ব বর্ধমানের কানলাতে গতকাল এক বিজেপির বিধায়ককে দেখা গেল থানার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে সাব ইন্সপেক্টরকে হুমকি দিতে। আমরা সকলেই দেখেছিলাম কিভাবে নিন্দাজনকভাবে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে গালিগালাজ করেছিলেন, এবং একাধিক সময় অনুব্রত মণ্ডলকে পুলিশের বিরুদ্ধে কিন্তু বাজে বাজে বক্তব্যও দিতে শুনেছিলাম। তখন নিন্দার ঝড় উঠেছিল, এমনকি সেই সময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের জন্য মিছিল পর্যন্ত করেছিলেন। গত পরশুদিনও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টি বিধানসভায় তুলে ধরেছিলেন এবং গুন্ডা দমন যে আইন আনছেন সেই আইনকে হাতিয়ার করে পুলিশকে কিন্তু সুরক্ষা দেবেন, এমনটাই তিনি দাবি করেছিলেন। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় কি দাবি করেছিলেন সেটা একবার আপনাদেরকে শোনাবো, দেখুন। পার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটার তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। শুনলেন, মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে 2-3 দিন আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল যখন এসেছিল তখন এই বক্তব্যটি রেখেছিলেন, পুলিশকে সুরক্ষা দেওয়ার কথা বলেছিলেন। এই কথাটা ঠিক যে পুলিশের এগেনস্টে অনেক রকম আগে তৃণমূল কংগ্রেসের নেতারা নানা রকম কথা বলেছিলেন। কখনো অনুব্রত মণ্ডলকে আমরা শুনেছিলাম পুলিশের দিকে কথাও পর্যন্ত বলেছিলেন, নিন্দার ঝড় উঠেছিল। কিন্তু আজকের দিনে শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পুলিশকে সুরক্ষা দেবেন বলছেন, এটা কি শুধুমাত্র বিরোধীদের জন্য প্রযোজ্য নাকি যারা রাজ্য সরকারের বিধায়ক তাদের জন্যও প্রযোজ্য? কারণ কানলা বিধানসভা থেকে যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এলো সেখানে আমরা দেখতে পেলাম এক বিজেপির বিধায়ক প্রকাশ্যে কিভাবে থানার এক সাব ইন্সপেক্টরকে হুমকি দিচ্ছেন। শুধু তাই নয়, এর আগে আমরা দেখেছিলাম মুর্শিদাবাদের বিধায়ক, তিনি প্রকাশ্যে আইসির চেয়ারে বসেছিলেন, আর কালকে দেখা গেল কানলা থেকে। দেখুন, সকালে গেছিলেন ওখানে গুন্ডামি করতে গেছেন না লোককে আটকাতে গেছেন? আপনি পুলিশ ইউনিফর্মে আছেন, এটা মনে রাখুন। আপনি আপনি চুপ করুন, আগে আপনি চুপ করুন। আমি বলে দিচ্ছি কি করেছেন। আপনি গুন্ডা বাহিনী নন, আপনি পুলিশ অফিসার, এই যে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছেন। একটা বিজেপির ওপরে যদি হাত তোলেন আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমি কথা বলবো না। আপনি শুনে নেই, আপনি এইভাবে করবেন না, আপনি করবেন না। কি করে আপনার সামনে কি করে লোককে মারছে? আপনার কি দলে একজন বিধায়ক সাধারণ মানুষের সামনে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে এই ধরনের ব্যবহার করছেন এবং প্রকাশ্যে তাকে অপমান করছেন। এই যে পুলিশকে সুরক্ষা দেওয়ার কথা বললেন বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী, এটা কি এই বিধায়কদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না নাকি শুধুমাত্র বিরোধীদের জন্য যারা আন্দোলন করবে তাদের জন্যই প্রযোজ্য? এটা সব থেকে বড় প্রশ্ন আজকে উঠছে। আজকে পুলিশ তাদেরও বিভিন্ন ক্ষেত্রে দোষ থাকে, তাদের এগেনস্টে নিশ্চয়ই বিধায়করা কোনো রকম কথা বলতেই পারেন, কিন্তু বিধায়কও যেরকম একটা সম্মানজনক পদ, পুলিশও কিন্তু একটা সম্মানজনক পদ। আর এই দুজনা যদি নিজেরা একটা ঘরের মধ্যে বসে নিজেদের কথাবার্তা বলেন তাহলে পুলিশেরও সম্মানটা বাঁচে এবং বিধায়কেরও সম্মানটা বাঁচে। সেক্ষেত্রে প্রকাশ্যে ক্যামেরার সামনে সমস্ত সাধারণ মানুষ নিয়ে এই ধরনের ঘটনায় ওই তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের ছায়ারই কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে, এমনটাই বলছেন অনেকে। তাই দেখার যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিলের কথা বললেন এবং পুলিশকে সুরক্ষা দেওয়ার কথা বললেন, এই সুরক্ষা শুধুমাত্র কি বিরোধী দলের জন্য নাকি তার নিজের দলের বিধায়করাও এই সুরক্ষার আওতায় পড়বেন এবং এই আইনের আওতায় পড়বেন, সেটাই আগামী দিনের দেখার সব থেকে বড় প্রশ্ন। আজকের এপিসোডটি এই পর্যন্তই রইল। আপনারা থাকুন এই চ্যানেলের সঙ্গে এবং এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, প্রিয়জনদেরকে পাঠান, মানুষের চোখ খুলতে সাহায্য করুন, সত্য দেখতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।